হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা আরআরবি এনটিপিসি 2024-এ ম্যাথমেটিক্স কোশ্চেন আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষাতে এসেছে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, 50 জন পুরুষ একটি কাজ 12 দিনে করলে ওই কাজ 50 দিন করতে কতজন পুরুষের লাগবে? তাহলে আমরা সময় এবং কার্যের ক্ষেত্রে একটা সূত্র জানি, যে সময় মানে ম্যান ইনটু ডে, মানে মানুষ এবং দিনের যদি গুণফল বের করি সেটা মোট কাজের সাথে সমান হয়। তাহলে সেই একই কাজ, তাহলে সেক্ষেত্রে M1 ইন্টু D1 সমান M2 ইন্টু D2, মানে মোট কাজ হবে। তাহলে প্রথমে কতজন পুরুষ ছিল? 50 জন পুরুষ ছিল। কতদিন সময় লেগেছিল? 12 দিন। বর্তমানে 50 দিনে কাজটা করতে হবে, তাহলে কতজন লাগবে? আমরা মনে করলাম x দিন। এবার শর্তানুযায়ী দুটো সমান হবে, কারণ মোট কাজ যেহেতু একই। তাহলে এখান থেকে x সমান কি হবে? x সমান হবে 50 গুণিত 12 ডিভাইডেড বাই 50। তাহলে 50 50 কাটাকাটি হয়ে গেল, উত্তর হলো 12। তার মানে ডেফিনেটলি উত্তর হবে 12, অর্থাৎ 50 দিনে কাজটা সম্পূর্ণ করতে 12 জন পুরুষ লাগবে। খুবই সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে অ্যাভেল করতে পারো ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন। এছাড়া ডব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর মানে এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা কালেক্ট করতে পারো। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সামনে অনেকগুলো এক্সাম আছে, তার জন্য এই স্টাডি মেটেরিয়াল গুলো ভীষণ গুরুত্বপূর্ণ হবে। বিস্তারিত জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করো। চলো পরবর্তী প্রশ্ন। বলেছে কোমল বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে 5,000 টাকা বিনিয়োগ করেছে। যদি n বছর পরে সে 8,640 টাকা পায়, তাহলে n এর মান কত হবে? তাহলে এটা দেখো, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, সেটা সমান অ্যামাউন্ট হয় p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। অর্থাৎ যে টাকাটা ইনভেস্ট করেছো সেটা n বছর পরে এ টাকায় পরিণত হবে। এবার সেই টাকাটা কত? শর্তানুযায়ী দেওয়া রয়েছে 8,640 টাকা। কত টাকা বিনিয়োগ করেছে? 5,000 টাকা বিনিয়োগ করেছে। ওয়ান প্লাস সুদের হার কত? 20%। এবার এন আমরা জানি না, এনটাই আমাদের বের করতে হবে। ব্যাস, খুবই সহজ ব্যাপার। প্রথমে ভেতরে কেটে দেবো 20 আর 10, 2 5 10, তাহলে 6 এর 5 হবে এটা। তাহলে বাকিটা সমান কত হবে? 8,640 ডিভাইডেড বাই 5,000 সমান হবে, যোগ করলে হবে 6 এর 5 হোল টু দি পাওয়ার n। অর্থাৎ এই বাঁ দিকের যে ফ্যাক্টরটা রয়েছে, এটাকেও 6 এর 5-এর কোনো গুণিতকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কাটাকাটি করব, 0 0 কাটাকাটি করলাম। এবার তারপরে আমাদের যেহেতু 5 রয়েছে, তাহলে আমাদের এটা কত দিয়ে কাটবে? 5 দিয়ে মানে এটা আমাদের 4 দিয়ে কাটবে। 4 500 রয়েছে, 4 দিয়ে কাটলে 125। 125 4-এ 500 হয়। আর 4 দিয়ে কাটলে 4 2-এ 6, আহ, 4 হ্যাঁ 4 4 এক 4 2 8, 4 একে 4, 6 216। তাহলে 216/125, তার মানে এটা 6 এর 5-এর হোল কিউব হবে। এদিকে সমান 6 এর 5 হোল টু দি পাওয়ার n হবে। তাহলে উভয় দিক যদি তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি n ইজিক্যাল টু 3। তার মানে 3 বছর পরে যদি 5,000 টাকা কেউ বিনিয়োগ করে, 3 বছর পরে 20% চক্রবৃদ্ধি সুদের হারে টাকাটা হয়ে যাবে 8,640 টাকা। বোঝা গেছে? সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে 12 এবং 24-এর তৃতীয় সমানুপাতিক নিয়ম নির্ণয় হলো এক্স। তাহলে তৃতীয় সমানুপাতি মানে 12:24 তা সমান সমানুপাতিক হবে 24:x। এটাই হচ্ছে তৃতীয় সমানুপাতি, মানে সমানুপাতিকের মাঝের যে দুটো সেটা ডবল হবে। তাহলে অবশ্যই এখানে সমানুপাতিকের সূত্র অনুযায়ী x সমান কি হবে? 24 গুণিত 24, মাঝের যেটা রয়েছে মানে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ হয়ে থাকে। তাহলে 24 × 24/12 হবে, কারণ 12 গুণিত x সমান 24 × 24 হবে। তাহলে এটা কত হবে? 24 2-এ তাহলে 48, 48 হবে অ্যান্সার। তাহলে অপশন বি হবে উত্তর। খুবই সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেছে। মধ্য সমানুপাতি এরকম অনুপাতের আরো অনেক ধরনের অঙ্ক হয়, তোমরা আগের ক্লাসগুলো ফলো করে দেখবে। অনুপাত থেকে আমরা অনেক রকমের অঙ্ক করেছি। ওকে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। রাধিকা গাড়িতে 46 কিলোমিটার/ঘন্টা বেগে 230 কিলোমিটার এবং 100 কিলোমিটার/ঘন্টা বেগে 400 কিলোমিটার ভ্রমণ করেছে। গড় গতি নির্ণয় করো। তাহলে গড় গতির ক্ষেত্রে কি হবে? প্রথমে অতিক্রান্ত দূরত্ব, মোট কত দূরত্ব গিয়েছে সেটা অবশ্যই ডেফিনেটলি 230/400। তাহলে এই কিলোমিটার সে কি করেছে? মোট ট্রাভেল করেছে 230 + 400। এবার সময় কত লেগেছে? প্রথমে 230 কিলোমিটার যেতে তার সময় লেগেছে 230/46। কেন? কারণ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ দিয়ে ভাগ করলেই আমরা পাবো তার সময়। প্লাস 400 কিলোমিটার যেতে তার সময় লেগেছে 400/100।
100 কিলোমিটার বেগে গিয়েছে, তাহলে এটা আমরা কাটাকাটি করবো 0 0, তাহলে এটা হয়ে যাবে 4 আর 46, 5 হয়ে যাবে 230। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত যোগ করলাম, তাহলে সেটা হচ্ছে আমাদের 630। আর নিচে মোট সময় কত, 4 + 5 মানে 9, তাহলে কাটাকাটি করলে আমাদের হয়ে যাচ্ছে 70। 9 7 63, 70। তাহলে অবশ্যই গড় গতিবেগ কত, গড় গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে গড় গতিবেগ 70 কিমি পার আওয়ার, এই গতিবেগে গিয়েছে। আশা করি বোঝা গেছে, কঠিনটা একদম সহজ অঙ্ক রয়েছে। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। একজন দোকানদার 740 টাকা একটি জিনিস কিনেছে, 20% লাভের জন্য তাকে কত দামে জিনিসটি বিক্রি করতে হবে? তাহলে দেখো, 740 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি 20% প্রফিট হয়, তাহলে হবে অবশ্যই 120/100। তাহলে আমরা কাটাকাটি করবো 0 0 0 0, 74 × 12 আমাদের গুণ করতে হবে। তাহলে 12 12 4 48, 8 হাতে রয়েছে 4, 5 7 84, 8 88, 888 টাকা হবে 20% লাভে করার জন্য। এবার যদি পরীক্ষায় আমাদের এক্সাম আসে যে 20% ক্ষতির জন্য কত হবে, তাহলে আমরা কি করব, 740 গুণিত 80/100 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হবে, গুণ যদি করি কাটাকাটি করি তাহলে হবে 8 3 24, 8 4 32, 2 হাতে রয়েছে 3, 8 8 6 48, 8 7 56, 57 58 59, 592 টাকা হবে। তার মানে দেখো 888 যদি হয় সেটা হচ্ছে 20% লাভের জন্য, যদি 20% ক্ষতি বলতো তাহলে কিন্তু 592 আমাদের উত্তর হতো। তাহলে পরীক্ষার সময় ভুল করবে না, ঠিক যেন হয় সেটা কেয়ারফুলি করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। একটি ওয়াশিং মেশিনের দাম টিভির তুলনায় 75% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 77% বৃদ্ধি পায় এবং টিভির দাম 27% হ্রাস পায়, তাহলে 8টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভি কেনার টিভির মোট দামের পরিবর্তন কত হবে? খুবই সহজ প্রশ্ন। দেখো মনে করে নি যে একটা বলেছে ওয়াশিং মেশিনের দাম টিভির তুলনায় 75% কম। তার মানে ওয়াশিং মেশিনের দাম আর টিভির দামের যদি আমরা অনুপাত করি, তাহলে ওয়াশিং মেশিনের দাম আমরা মনে করলাম এক্স টাকা, তাই তো? তাহলে টিভির দাম কত হবে? তাহলে টিভির দাম হবে, দেখো টিভির তুলনায় 75% কম, তাহলে টিভির দাম হবে 4x টাকা। বলবে স্যার কেন? তাহলে দেখো খেয়াল করে দেখো, যদি 100 টাকা হয়, টিভির দাম মনে করো 100 টাকা, তাই তো? টিভির দাম যদি 100 টাকা হয়, তাহলে ওয়াশিং মেশিনের দাম কত হবে? 75% কম মানে 25 টাকা। তার মানে অনুপাত করো 25/100, তাহলে সেটা 1:4 হয়ে যাবে, অর্থাৎ x/4x হবে। আশা করি বোঝা গেছে। তাহলে এইভাবে আমাদের করতে হবে। এবার দেখো কি বলেছে, ওয়াশিং মেশিনের দাম 75% বৃদ্ধি পেয়েছে। তার মানে বৃদ্ধি পেয়েছে মানে এক্স ওয়াশিং মেশিনের দাম 77% বেড়েছে। তার মানে 177 ডিভাইডেড বাই 100। এবার কটা ওয়াশিং মেশিন? 8টা ওয়াশিং মেশিন, তাহলে আমরা গুণ করলাম ইন্টু 8। এবার এর সাথে কি হয়েছে, মোট মূল্য কত? এবার 4x টাকা হচ্ছে কি আমাদের টিভির মূল্য, ঠিক আছে? টিভির জন্য কত পার্সেন্ট? 27% হ্রাস পেয়েছে। তার মানে অবশ্যই 73/100 দিয়ে গুণ করব। কতগুলো টিভি? টিভি রয়েছে 2টো। তাহলে এটা হচ্ছে বর্তমানে এই 8টা ওয়াশিং মেশিন আর 2টো ফ্রিজ কেনার জন্য বর্তমানে খরচ হচ্ছে এত টাকা। আগে কত টাকা খরচ হয়েছিল? আগে কত টাকা খরচ হয়েছিল সেটা আমরা বের করব। আগে দেখো খরচ হয়েছিল 8টা ওয়াশিং মেশিন। তাহলে 8টা ওয়াশিং মেশিনের জন্য খরচ হয়েছিল 8x, কারণ প্রত্যেকটা ওয়াশিং মেশিনের ক্রয় মূল্য যদি x হয়, তাহলে 8x হবে মোট ক্রয় মূল্য। দুটো টিভির ক্রয় মূল্য কত হবে? 4 গুণিত 2 দেখো 4x, তাহলে 2 গুণ করলে 8, তাহলে এটা হবে 8x। এবার এটারই আমরা যদি শতকরা বের করে নিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যেটা উত্তর হবে সেটাই বৃদ্ধি হবে, মানে সেটাই হচ্ছে তার বর্তমান বিক্রয় মূল্য হবে। 100 থেকে বিয়োগ করলে আমরা সঙ্গে সঙ্গে তার বৃদ্ধিটা পেয়ে যাব। ব্যাস, এটা আমরা সলভ করি। এটা আমরা যদি সলভ করি তাহলে আমাদের হচ্ছে, দেখো প্রথমত 100 যদি ওপর দুটো থেকে কমন নিয়ে নিই, কমন নিয়ে এই 100-র সাথে কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হবে 177 × 8 প্লাস 73 × 8 ডিভাইডেড বাই 16। এবার 16 কেন? এক্সটা দেখো দুটো থেকে কমন যাবে, নিচের এই এক্স এর সাথে কেটে যাবে, আর 100টা দেখো এর সাথে কেটে যাবে। ব্যাস, তাহলে আমরা এটা সলভ করলেই উত্তর পাবো। এটা হবে 8টা কমন নিয়ে নিলাম, তাহলে যোগফল হবে 250, 250 হবে যোগফল, ডিভাইডেড বাই 16। এবার খুব সহজে কাটাকাটি, 2 দিয়ে কাটবো, 2 আসতে 16, সরি 8 দিয়ে কাটবো, 8 2 16, আর 8 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 125। তাহলে 125 × 8, হ্যাঁ সরি এটা হচ্ছে 8 দিয়ে 8 2 16, আর হচ্ছে 2 দিয়ে কাটলে 125 হয়ে গেল।
তাহলে হবে 125। এবার 125 মানে 100 ছিল 125 হয়েছে, তার মানে অবশ্যই ডেফিনেটলি বৃদ্ধি হয়েছে, 25% বৃদ্ধি। সহজ প্রশ্ন, কিছু না, একটু কেয়ারফুলি করলেই উত্তর আমরা পেয়ে যাব। অপশন বি হবে উত্তর। চলো পরবর্তী প্রশ্ন। দশম শ্রেণী এ বি সি এর গড় বিভাগে 120 জন ছাত্রী রয়েছে। তিনটি বিভাগের গড় নাম্বার 85, বি এবং সি বিভাগের গড় নাম্বার 88, এ বিভাগের গড় নাম্বার 78 হলে এ বিভাগে শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো, মনে করি এ বিভাগে 78, মানে এ বিভাগে x সংখ্যক শিক্ষার্থী রয়েছে। তাহলে এ সংখ্যক শিক্ষার্থীর এ বিভাগের মোট কত নাম্বার রয়েছে? 78x, কারণ গড় 78 ইন্টু x, 78x। মোট কতজন ছাত্র? 120 জন ছাত্র। তাদের গড় কত? 85 আমরা জানি। তাহলে এটা হচ্ছে মোট নাম্বার। সেখান থেকে বি এবং সি বিভাগের গড় নাম্বার কত? 88। ছাত্র কত? 120 মাইনাস এক্স, কারণ এক্স এ বিভাগে রয়েছে, বাকি বি বিভাগে। তাহলে শর্তানুযায়ী এটা সমান হবে। ব্যাস, আমরা সমান করে নিই। তাহলে 78x সমান হবে 120 ইন্টু 85 মাইনাস 120 ইন্টু 88। আমরা গুণগুলো অ্যাভয়েড করবো একটাই কারণে, কারণ এগুলো যদি করো তাহলে দেখবে খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার আমরা যদি একদিকে নিয়ে যাই, এক্স গুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 10x সমান হয়ে যাবে 120 ইন্টু 3। দেখো, 88 থেকে 85 বের করলাম, 3 হলো। তাহলে দেখো, গুণ ছাড়াই আমরা কিন্তু সলভ করে যাচ্ছি, এত বড় অঙ্ক। তাহলে x সমান কি হবে? এবার 10 মানে শূন্য একটা বাদ চলে যাবে, তাহলে হবে 12 3 36। তাহলে ডেফিনেটলি উত্তর হবে এই বিভাগের ছাত্র সংখ্যা 36 জন। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্ক কি বলেছে। 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া আছে, ডেটার মোট কত? মোট মানে যে সংখ্যাটা সব থেকে বেশি বার রয়েছে। তাহলে এই এর মধ্যে নাম্বার অফ সেটের মধ্যে 12 কবার রয়েছে? 12 দেখো, এই যে একবার 12 রয়েছে, আর কিন্তু 12 একবারও কোথাও নেই। 16 সংখ্যাটা কবার রয়েছে? 16 সংখ্যাটা দেখো 1 2 3। 16 সংখ্যাটা দেখো 3 বার রয়েছে। 17 সংখ্যাটা কবার রয়েছে? 17 সংখ্যাটা দেখো একবারই রয়েছে, 17। আর 18 সংখ্যাটা কবার রয়েছে? 18 সংখ্যাটা দেখো কোনো বারই নেই, 0 বার রয়েছে। তাহলে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার রয়েছে? 16 সবচেয়ে বেশি বার রয়েছে। 16 হলো ডেটার মোট। ঠিক আছে? তাহলে মোট বের করাটা খুবই সহজ, আমরা বের বের করে নিতে পারবো। এবার এটাও যদি মিন জানতে চাইতো তাহলে কি করতাম? সংখ্যাগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ করতাম, কারণ 10টা সংখ্যা। আর মিডিয়ান যদি বলতো, সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়ে আমরা উত্তর করতে পারতাম। মানে প্রথমে সাজাবো 12, তারপরে 13, তারপরে আবার 13, তারপরে 14, তারপরে 15, তারপরে 16, 1 2 3, 3 বার 16 রয়েছে, তারপর 17, তারপর 20। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা রয়েছে। তার মধ্যে মোট মিডিয়ান যদি জানতে চায় তাহলে কি হবে? মাঝে কোন সংখ্যাটা রয়েছে? এদিক থেকে 4টে, এদিক থেকে 4টে বাদ দিলাম, তাহলে মাঝে দেখো 15 আর 16 রয়েছে, তার গড় নিতে হবে 15.5। তাহলে সেটা হয়ে যেত মিডিয়ান। এবার মোট কত হবে তোমরা কমেন্ট করে জানাও, যে মোট কত হবে। যোগ করে 10 দিয়ে ভাগ করো, কত হচ্ছে জানাও, মোট কত হবে। চলো পরবর্তী অঙ্ক। একজন দোকানদার একটি ফ্যানের দাম তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি তালিকাভুক্ত করে এবং তালিকা মূল্যের ওপরে 10% ছাড় দেয়। যদি সে 150 টাকা লাভ করে থাকে তাহলে ফ্যানের তালিকা মূল্য কত হবে? তাহলে খুবই সহজ প্রশ্ন। মনে করি ফ্যানের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে সে ক্রয় মূল্য, যেটা কস্ট, মানে কস্ট প্রাইস 100 টাকা। এবার মার্ক প্রাইস সে কি করেছে? 25 বা 20% বাড়িয়ে তালিকাভুক্ত করেছে। তাহলে তার মার্ক প্রাইস কত? 120 টাকা। এবার সে কি করেছে? 10% ছাড় দিয়েছে। তাহলে 10% বিক্রি করেছে কত টাকা? 120 টাকা 10% মানে 12 টাকা কম। তাহলে 120 থেকে যদি 12 বিয়োগ করি, তাহলে হবে 108 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। এবার বলেছে সে যদি 150 টাকা লাভ করে, তার মানে তার ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করেছে 108 টাকায়, তাহলে এক্ষেত্রে তার লাভ কত টাকা হচ্ছে? 8 টাকা তার লাভ হচ্ছে। তাহলে শর্তানুযায়ী আমরা একটা জিনিস ভাবতে পারি, যে তার লাভ আর তার হচ্ছে আহ, লাভ আর হচ্ছে তালিকা মূল্য আমরা যদি করি, তাহলে 8 টাকা লাভ হচ্ছে কখন? যখন তালিকা মূল্য হচ্ছে 120 টাকা, মার্ক প্রাইস 120 টাকা। এবার বলেছে লাভ যেহেতু তার 150 টাকা, তাহলে তালিকা মূল্য কত হবে? এক্স। সহজে আমরা বের করে নেবো। তাহলে এক্স সমান হবে 150 ইন্টু 120 ডিভাইডেড বাই 8। কাটাকাটি করবো, তাহলে কাটাকাটি করলে আমরা পাবো 8 দিয়ে কাটবো, 8 একে 8, 8 5 40। তাহলে 15 15 15 15 গুণ করলে হবে 225, আর একটা শূন্য রয়েছে, 2250 টাকা। খুবই সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্ন, যেটা আজকের আমাদের হচ্ছে পরবর্তী প্রশ্ন রয়েছে। আচ্ছা, কি বলেছে? দুটি ট্যাপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 2 ঘন্টা এবং 54 ঘন্টায় পূর্ণ করতে পারে, তৃতীয় ট্যাপ 55 ঘন্টায় খালি করতে পারে।
তাহলে এ ট্যাপ মনে করলাম 2 ঘন্টায় ভর্তি করে, বি ট্যাপ 54 ঘন্টায় খালি করে, সি ট্যাপ 54 ঘন্টায় খালি করে। তাহলে সি মাইনাস হবে, এই দুটো প্লাস হবে। এদের যদি আমরা এলসিএম করি হবে 54। তার মানে 54 কথার অর্থ হচ্ছে 27, 1 আর এটা 1। তার মানে তিনটে যদি একসাথে খোলা হয় তাহলে আউটপুট কি হবে? 27 প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ 27। 27 হবে ভর্তি মানে একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে ভর্তি হতে 1 ইউনিট ভর্তি হতে 27 ইউনিট ভর্তি হতে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে 54 ইউনিট ভর্তি হতে সময় লাগবে 54 ডিভাইডেড বাই 27, মানে 2 ঘন্টা সময় লাগবে। ভীষণ সহজ অঙ্ক, কিছুই নয়, সময় এবং কার্যেরই একটা অঙ্ক। আশা করি বোঝা গেল। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।